সবাইকে আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল আজকে আপনাদের জন্য থাকছে কয়েকভাবে গরুর মাংস রান্না। তো প্রথমত আমি গরুর মাংস রেজালা করে দেখাবো, তারপরে গরুর মাংস ভুনা, তারপরে আছে গরুর মাংস দিয়ে আলু ঝোল, যেটা খুবই সহজে রান্না করে দেখাবো। আশা করছি প্রত্যেকটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে এবং অনেক বেশি কাজে আসবে। ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি 200 গ্রামের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এই রেজালাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চুলার জালটা এখন মিডিয়াম টু হাইতে রেখে এই পেঁয়াজগুলোকে একটু বেরেস্তা কালার করে নেব। আর এখানে আমি কিছু গোটা মশলা দিচ্ছি, দারচিনি, এলাচি, লং আছে। আর এলাচিগুলো অবশ্যই একটু থেতো করে দিতে হবে, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। তো নেড়ে চেড়ে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটি কালারও চলে এসেছে। এখন এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা এরকম হালকা কালার করে নিলে তরকারিটা খেতে কিন্তু মজার হয়। আধা চা চামচ হলুদের গুঁড়া দিলাম এবং 1 চা চামচ দিলাম মরিচের গুঁড়া। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে। আর এখানে আধা চা চামচ গরম মশলা গুঁড়া দিলাম এবং 1 চা চামচ দিয়ে দিলাম জিরা বাটা। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং কষিয়ে নিতে হবে খুব ভালো করে। প্রয়োজনে একটু পানি দিতে হবে। আর এই সময়ে মশলাটা যত ভালো করে কষানো হবে আপনার তরকারি খেতে কিন্তু ততই মজার হবে। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে আমি এই মশলাটুকু কষিয়ে নিয়েছি। পানিটাও শুকিয়ে গিয়েছে এবং তেলটা উপরে উঠে এসেছে, তার মানে এখন আমার মশলা কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ করে জায়ফল এবং জয়ত্রীর গুঁড়া। আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন, যেটাই করুন অবশ্যই টাটকা ব্যবহার করবেন, এতে করে খেতে ভালো লাগবে। মানে টাটকা মশলাটা গুঁড়ো করে দিতে হবে। তো এই সময়ের মধ্যে এসে মশলাটুকু দিলে এর ফ্লেভারটা খুবই ভালো থাকে, এজন্য আমি পরে দিলাম। মশলা ভালো করে কষানো হয়ে গেলে মাংস দিয়ে দিতে হবে। আমি আজকে এখানে 1 কেজির একটুখানি বেশি হবে গরুর মাংস নিয়েছি এবং হাড় চর্বি সহই কিন্তু আপনাকে মাংসটা নিতে হবে, তাহলে কিন্তু মাংস খেতে মজার হবে। আর মাংসতে যদি কিছু পরিমাণে চর্বি থাকে তাহলে আরও ভালো হবে। মশলার সাথে মাংস খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখন আমি টক দই দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে। তবে এই টক দইয়ের সাথে আমি প্রায় 12 থেকে 14টির মতো কাজু বাদাম এবং পেস্তা বাদাম দিয়ে খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর কাপটা ধুয়ে সামান্য একটুখানি পানিও দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চুলার জালটা থাকবে এ পর্যায়ে মিডিয়ামে থেকে কিছুটা কমে। তারপরে এখন ঢেকে অপেক্ষা করছি মাংসটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার আগ পর্যন্ত। তবে মাঝে এভাবে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আবার ঢেকে অপেক্ষা করছি মাংসটা পুরোপুরিভাবে কষিয়ে নেওয়ার আগ পর্যন্ত। ফিরে এলাম আমি প্রায় 20 থেকে 25 মিনিট পরে। মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে লেগে যাবে। এখন এখানে আমি একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি প্রায় 10-12টির মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু বেশি দিলে এই ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। আবারও নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণে লিকুইড দুধ। এটা লিকুইড দুধ জাল দেওয়াই ছিল। হাতের কাছে যদি লিকুইড দুধটা না থাকে তাহলে পাউডার দুধকে কুসুম গরম পানিতে মিশিয়েও কিন্তু দিয়ে দিতে পারেন। মাংসটা কতটুকু সিদ্ধ হবে বা কষানোর সময় কতটুকু সিদ্ধ হয়েছে সেই অনুপাতে লিকুইড দুধ দিয়ে দিতে হবে। এখানে আরও দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণে কিশমিশ এবং 5-6টির মতো আলু বোখরা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আসলে কতটুকু পানি লাগবে বা দুধ লাগবে এটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিলাম এবং আধা চা চামচ পরিমাণে দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া। এ সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও অপেক্ষা করছি মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত। ফিরে এলাম আমি প্রায় 50 মিনিট পর। চুলার জালটা কিন্তু একবারে কমিয়ে রেখেছিলাম। নামানোর আগে এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি এবং 1 চা চামচ করে দিব কেওড়া জল এবং গোলাপ জল। এই সমস্ত কিছু দিলে আসলে শাহি শাহি একটা ফ্লেভার চলে আসবে। এবং এখানে আধা চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এটা মিষ্টি হবে না, কিন্তু এর টেস্টটা খুবই ভালো আসবে। মিশিয়ে নিয়েছি, এখন আবারও ঢেকে অপেক্ষা করছি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। এর মধ্যে খুবই সুন্দরভাবে ফ্লেভারটা ছড়িয়ে যাবে। আর মাংসটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি যে 1.5 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়েছিলাম এতেই কিন্তু হয়ে গিয়েছে। আর মাংসের গ্রেভিটা এখন একটু দেখিয়ে দিচ্ছি। এরকম থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। নামানোর পরে এটা একটুখানি টেনে আসবে, সুতরাং একটু গ্রেভি থাকতে নামাতে হবে।
আর তরকারিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি আমার এই বিফ রেজালাটা কেমন হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতেও ভীষণ মজার হয়েছে। আপনারা চেষ্টা করতে পারেন আর রান্না করলে পরিবেশন করতে পারেন সাদা পোলাওর সাথে। আর আমার চ্যানেলে খুবই মজাদার একটি সাদা প্লেন পোলাও রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। এখন আমি পরবর্তী ভিডিওতে চলে যাচ্ছি। এখন তৈরি করব গরুর মাংস দিয়ে আলু ঝোল, যেটা রান্না করা সহজ আবার খেতেও মজা। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকে তরকারিটি রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি এবং মাংসতে যেন হাড় চর্বি সহই থাকে, তাহলে মাংস খেতে কিন্তু খুবই মজার হবে। আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, যার যার ইচ্ছে মতো কেটে নিলেই হবে। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে। যেহেতু আলু ঝোল তরকারি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম, 2 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আমি এখানে 1 চা চামচ জিরা বাটা ব্যবহার করেছি এবং আধা চা চামচ গরম মশলা বাটা ব্যবহার করেছি। কিছু আস্ত গরম মশলাও দিলাম। আমি প্রায় 4-5টির মতো এলাচি থেতো করে দিয়েছি, 2টা তেজপাতা ছিঁড়ে দিলাম এবং কয়েকটি দারচিনি এবং কয়েকটি লংও দিয়ে দিয়েছি। এখানে আমি আধা কাপের একটু কম হবে সয়াবিন তেল দিয়ে দিলাম। নিজেদের পরিমাণ মতো তেলটা আসলে দিয়ে দিতে হবে। তো আমি এখানে বাটা মশলাটা ব্যবহার করেছি। যদি জিরা বাটা দিতে না চান সেক্ষেত্রে জিরা গুঁড়ো ব্যবহার করতে পারেন। যদি গরম মশলা বাটাও না থাকে তাহলে এই সময়ে আধা চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া দিয়ে দিবেন। খুব ভালো করে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে, তাহলে মশলা দিয়ে খুব ভালোভাবে মাংসগুলো কোট হবে। তো হাতটা ধুয়ে আমি সামান্য একটুখানি পানি দিয়ে দিলাম। তো আপনাদের হাতে সময় বেশি থাকলে এটাকে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। আর যদি সময় কম থাকে তাহলে চুলায় বসিয়ে দিতে পারেন। আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, মানে আধা ঘন্টা পরে চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে মাংসকে কষিয়ে নিতে হবে। আমি নেড়েচেড়ে ঢেকে অপেক্ষা করলাম। প্রায় 20 মিনিট পরে ফিরে এলাম। মাঝে কিন্তু অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে। মাংসের কালারও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবং তেলও উপরে উঠে এসেছে। আমার এই মাংস কষানো হয়ে গিয়েছে। এখন মাংস সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিলাম। চুলার জালটা এখনও আমি কিছুটা কমিয়ে রেখে তারপরে মাংস সিদ্ধ করে নিব। এখন একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর মাঝে কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকনা উঠে অবশ্যই একটু নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। ঢেকে অপেক্ষা করলাম। আমি প্রায় 20 মিনিট পরে ফিরে এলাম। পানিও কিন্তু এর মধ্যে শুকিয়ে এসেছে। আর মাংসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংস কিন্তু প্রায় হয়ে এসেছে। মাংস যখন প্রায় 70 থেকে 80% হয়ে যাবে তখন আমি এখানে আলু মেশাবো। আমি এখানে প্রায় 5-6টির মতো আলুকে এভাবে কেটে নিয়েছি। আর গরুর মাংস ঝোল তরকারিতে আলুটা একটু এরকম বড় সাইজ করে দিলে দেখতেও সুন্দর লাগে, আবার খেতেও কিন্তু ভালো লাগে। তবে আলুর পরিমাণটা আপনারা ইচ্ছে করলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে আলুর পরিমাণটা কিছুটা কম রাখাই ভালো। বেশি দিলে কিন্তু তরকারির স্বাদ অনেকখানি কমে যায়। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আলু দেওয়ার পরে আমি প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 5 মিনিট। ফিরে আসবো আবার 5 মিনিট পরে। তো আলু দেওয়ার পরেও আমার কষানো হয়ে গিয়েছে। আর মাঝে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, এটা কিন্তু ভোলা যাবে না। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি আলু মাংস সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি প্রায় 3 থেকে 4 কাপের মতো পানি দিয়ে দিলাম। তারপরও যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই হিসেবেই পানি দিয়ে দিতে হবে, যে মাংস আলু দুটোটাই সেদ্ধ হবে, আবার ঝোলের পরিমাণটা কতটুকু রাখতে চান সেই হিসাব করে পানি দিয়ে দেবেন। তো আমি ফিরে এলাম প্রায় 15 থেকে 20 মিনিট পরে। চুলার জালটা কিন্তু এই অবস্থায় মিডিয়ামের থেকে কিছুটা বাইরে রেখেছিলাম। যেহেতু পানি দিয়েছি এখন চুলার জালটা বাইরে রাখলে বেশি ভালো হবে। এ পর্যায়ে এসে এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো ভাঙার দরকার নেই। আপনারা ঝাল পরিমাণ যদি বেশি খেতে চান তাহলে ভেঙে দিতে পারেন, আবার শুকনো মরিচের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। আমার এখানে কিছুটা লবণ প্রয়োজন ছিল, আমি দিয়ে দিলাম। আর এই আস্ত কাঁচামরিচগুলো কিন্তু মাংসটা যখন প্রায় হয়ে আসবে তখনই দিবেন, এতে করে এত সুন্দর একটি ফ্লেভার বের হয়। যখন আপনারা দিবেন তখনই বুঝতে পারবেন। আমার এই তরকারি কিন্তু হয়ে গিয়েছে। আমি প্রায় 5 মিনিটের মতো আরও রান্না করে নিলাম।
তো নামানোর আগে এখানে আধা চা চামচ করে ভাজা জিরার গুঁড়া এবং সামান্য একটু গরম মশলা গুঁড়াও দিয়ে দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলাটা এখন আমি বন্ধ করে দিব, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো রেখে দেব। আর এই 5-6 মিনিটের মধ্যে ঢাকনাটা উঠানোর কোনো দরকার নেই, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে। আমি এখন একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি আমার তরকারি হয়ে গিয়েছে এবং ঝোলের পরিমাণটা কেমন রেখেছি আপনারা বুঝতে পারছেন। আর নামানোর পরে এটা আরেকটুখানি টেনে আসবে। এখন আমি একটু পরিবেশন করছি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, সাদা পোলাওর সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। আশা করছি মাংস দিয়ে আলু ঝোলের তরকারি রেসিপিটি ভালো লেগেছে। এখন চলে যাব গরুর মাংস ভুনায়। অসম্ভব মজার হয়ে থাকে এই গরুর মাংস ভুনাটি, আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। এই গরুর মাংস ভুনাটি ভাত এবং পোলাওর সাথে খেতে ভীষণ ভালো লাগে। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকের এই মাংস এখানে আমি প্রায় 1.5 কেজির মতো নিয়েছি। আর এখানে প্রায় কিছু রগের মাংস আছে, কিছু হাড় আছে, কিছু চর্বি আছে, মানে সব কিছু মিলে আসলে মাংসটা রান্না করলে মাংসটা অনেক মজা লাগে খেতে। আর আমি এরকম একটু ছোটো করে পিস করে নিয়েছি, যেহেতু ভুনা করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাংস কেটে নিতে পারেন। আমি এখানে গরুর মাংস নিয়েছি। আর মাংসটা কেটে নেওয়ার পরে খুব ভালো করে কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নিয়েছি। মাংসটা এখন কোনো পানি নেই। এখানে 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 2 চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়াটা বাইরে কমে দিতে পারবেন। 1 চা চামচ উঁচু করে ধনিয়া গুঁড়া দিলাম এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। 1 চা চামচ আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করছি, এতে করে খেতে ভালো লাগে। প্রায় 2 টেবিল চামচ পরিমাণে আমি এখানে আদা রসুন বাটা ব্যবহার করেছি। 1 চা চামচ দিয়ে দিলাম জিরা বাটা, আমি এখানে আস্ত জিরাটাই টাটকা বেটে নিয়েছি। আর আধা চা চামচ পরিমাণে গরম মশলা বাটা দিয়ে দিলাম। এই গোটা মশলাগুলো আপনি যদি একটু মাংসতে বেটে দেন, এই মাংসের টেস্টই অন্যরকম হয়ে যায়। তো তৈরি করলেই বুঝতে পারবেন। এখন আমি খুব ভালো করে মশলার সাথে মাংস মিশিয়ে নিচ্ছি। আর আদা রসুন বাটাটা 2 টেবিল চামচ উঁচু করে মানে ভরে ভরে দিয়ে দিতে হবে। মাখানো হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেল দেওয়ার আগে আমি মশলার সাথে মিশিয়ে নিলাম, এতে করে মাংসের সাথে মশলাটা খুব সুন্দরভাবে কুট হয়। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিলাম। এখন এই মাংসটুকু আমি রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টা। সময় কম থাকলে আপনার 10 থেকে 15 মিনিটও রাখতে পারেন, তবে বেশি রাখলে ফলাফলটা বেশি ভালো পাবেন। তারপরে আমি চুলায় বসিয়ে দেবো। আধা ঘন্টা পরে রান্নাটা বসার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন এখানে আমি প্রায় আধা কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন এখানে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, কাবাব চিলি, লং, এলাচি, বড় এলাচি সব কিছু মিলিয়ে দিয়েছি। আর এলাচিগুলো অবশ্যই একটু থেতো করে দিতে হবে। আর কয়েকটা কাবাব চিলি দিয়েছি, এতে করে খুবই সুন্দর ফ্লেভার আসবে এই মাংস থেকে। তো গোটা মশলাটুকু ভেজে নিলাম, তেল থেকে খুবই সুন্দর ফ্লেভার চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। যেহেতু ভুনা তরকারি, এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে। আমি 1 কাপ উঁচু করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন চুলার জালটা মিডিয়াম টু হাইতে রেখে এভাবে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটা খুবই সুন্দর কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। তো আমার পেঁয়াজের কালার কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে, খুবই সুন্দর কালার চলে এসেছে। আর এরকম কালার যদি করেন তাহলে পেঁয়াজের তরকারিটা খেতেও ভীষণ মজা লাগবে। পেঁয়াজ থেকে খুবই সুন্দর ফ্লেভার আসবে, বেরেস্তা হয়ে যাবে। এখন আমি সেই মেখে রাখা মাংসটুকু দিয়ে দিলাম। তো মাংসটা আমি আধা ঘন্টার মতোই রেস্টে রেখেছিলাম। যদি সময় বেশি পারেন তাহলে একটু বেশি রাখবেন, কোনো সমস্যা নেই, ভালো হবে। এখন এই মশলার সাথে মাংসটুকু কষিয়ে নেব। তো চুলার জালটা এখন আমি মিডিয়ামে থেকে কিছুটা কমিয়ে দেব। আর বাটিটা ধুয়ে সামান্য একটুখানি পানি দেব, যেহেতু এখানে কোনো প্রকার পানি নেই। তো চুলার জালটা এখন লোতে রেখে এই মাংসটুকু প্রথমে কষিয়ে নিতে হবে। তো এখন আমি একটু নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আমি প্রায় অপেক্ষা করছি মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার আগ পর্যন্ত। চুলার জালটা আমি একবারে লোতে করে দিয়েছিলাম। চুলার জালটা লোতে রেখে মাংসটুকু কষিয়ে নিয়েছি। মাংস কালারও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর মাংস একটু পরপরে নেড়ে দিতে হবে, যেহেতু এখানে তেমন কোনো পানি কিন্তু ব্যবহার করিনি। এখন আমি এখানে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। মাংসটা কষানোর সময় কতটুকু সেদ্ধ হয়েছে সেই অনুপাতে পরবর্তীতে পানি দিতে হবে। মাংস যদি মনে করেন বেশি সেদ্ধ হয়নি, পানির পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে। আমি এখানে প্রায় 1 কাপের একটু বেশি পানি দিয়েছি। আর মাংসটা চেষ্টা করবেন কষানোর সময় বেশিরভাগটা সেদ্ধ করে নিতে, তাহলেই তরকারি খেতে মজা লাগবে। এখন আমি এখানে 1/4 চা চামচের মতো জয়ত্রী গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি প্রায় 6 থেকে 7টির মতো কাঁচামরিচ।
আর মাংসটা কষানোর সময় অবশ্যই একটু সময় নিয়ে মাংস কষিয়ে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমি আবারও ঢেকে অপেক্ষা করলাম মাংস পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত। ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। তো ফিরে এলাম, পানিটাও শুকিয়ে গিয়েছে, মাংসটাও আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন একটু চেক করে নিব। আর তরকারির কালারটাই কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে, ভুনা ভুনা কালার একটি চলে এসেছে। আর এই তরকারিটা দিয়ে মানে ভাত, রুটি, পরোটা, তন্দুরি রুটি এগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। সাজলেকে কাঠি দিয়ে মাংসটা চেক করে নিয়েছি, মাংস পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে এখানে আমি সামান্য একটু করে ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এই মাংসের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো অপেক্ষা করব। চুলার জালটা থাকবে একেবারেই লোতে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব। আপনাদের সাথে এখন শেয়ার করছি আমার এই তরকারিটা কেমন হয়েছে। তরকারির গ্রেভিটা দেখেই বুঝতে পারছেন তরকারি কতটা লোভনীয় হয়েছে। আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে বেশি পরিমাণে মাংস এভাবে রান্না করে বক্সে বক্সে করে রেখে দিতে পারেন। রমজান মাসে আপনারা সেহরিতে বা ইফতারিতে বের করে গরম করে নিলে কিন্তু হয়ে যাবে, খেতে কিন্তু মজা লাগবে, স্বাদ নষ্ট হবে না। আর অল্প করে মাংস বের করে যদি খিচুড়ি দিয়ে খান তাহলেও খেতে ভীষণ মজা লাগবে। আর মুড়ি মাখা দিয়ে খেতে তো এই তরকারিটা অত্যন্ত মজা লাগবে, কেউ মিস করবেন না রান্না করলে। আর রান্না করলে কমেন্টে জানাবেন আপুর এই রেসিপিটি কেমন হলো। গরুর মাংস দিয়ে 3 ধরনের 3ভাবে গরুর মাংস রান্না করে দেখালাম। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এবং অনেক বেশি কাজে আসবে। যার যেভাবে পছন্দ তৈরি করতে পারবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।